আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় 500 জনকে আসামি করে মামলা, 150-এরও বেশি গ্রেফতার। সকাল 6টা পর্যন্ত বহাল ছিল কারফিউ। সামনে আরেকটি লড়াইয়ে এনসিপি নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদের। অভ্যুত্থানের স্বপ্ন পূরণে দেশবাসীর প্রতি আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ঢাকা সহ সারা দেশে বিএনপির মৌন মিছিল। গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র চলছে, অভিযোগ দলটির নেতাদের। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ জামায়াতে ইসলামের মহাসমাবেশ নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রায় 10 লাখ নেতাকর্মী সমাবেশ ঘটানোর আশা। এবং অবশেষে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস। 3 বছরের জন্য সমঝোতা চুক্তি, তবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সরকার। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এনসিপি সমাবেশে হামলার ঘটনায় 75 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 500 জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছে পুলিশ। এই ঘটনায় 164 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে সংঘর্ষে আহত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রিকশা চালক রমজান মুন্সি মারা গেছেন। এ নিয়ে সহিংসতায় 5 জনের মৃত্যু হল। এদিকে শুক্রবার দুপুরে 3 ঘন্টা শিথিলের পর গোপালগঞ্জে আজ সকাল 6টা পর্যন্ত কারফিউ বহাল ছিল। গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। বুধবারের রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় কারফিউ জারির পর নিয়ন্ত্রণে আসে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি। বুধবার রাত 8টা থেকে চলমান কারফিউ তৃতীয় ধাপে শনিবার সকাল 6টা পর্যন্ত বাড়ানো হয়েছে। কারফিউ ঘোষণার পর থেকেই এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বেলা 11টা থেকে 3 ঘন্টা কারফিউ শিথিলের পর প্রয়োজনের তাগিদে অনেকেই ঘর থেকে বের হতে শুরু করেন। যানবাহন চলাচলও ছিল সীমিত। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাস্তার মোড়ে মোড়ে টহল দিতে দেখা যায় সেনা, র্যাব ও পুলিশ সদস্যদের। আমি দোকান বন্ধ করে চলে যাওয়ার পরে এত আইন শৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও আমার দোকান, এই জায়গায় 2টা দোকান, 2টা দোকানে যা ছিল কিছুই আমাদের দোকানের ভিতরে নাই। গোপালগঞ্জে 4-4টা প্রাণ চলে গেছে, কিন্তু সে বিষয়ে কোনো ফোকাস পাচ্ছি না। আমি 3 ঘন্টা দোকানদারি কিভাবে চলবো? ঠিক আছে, চলা সম্ভব আমাদের। এদিকে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় 75 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত প্রায় 500 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এছাড়া এখন পর্যন্ত আটক করা হয়েছে 164 জনকে। যে কোনো ধরনের দুর্ঘটনা প্রতিহত করার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি, আমাদের বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে। অন্যদিকে গোপালগঞ্জে সংঘর্ষে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিকশাচালক রমজান মুন্সি মারা গেছেন। এ নিয়ে সহিংসতায় 5 জনের মৃত্যু হল। এছাড়াও গুলিবিদ্ধ সুমন বিশ্বাস ও আব্বাস আলী নামে আরও 2 জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সামনে আরেকটি লড়াই আসছে জানিয়ে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এবারের লড়াই হবে নতুন বাংলাদেশ গড়ার। হামলা চালিয়ে এই লড়াইকে থামিয়ে দেওয়া যাবে না। শুক্রবার মুন্সিগঞ্জে এনসিপি পথসভায় এসব কথা বলেন তিনি। পরে নারায়ণগঞ্জে পথসভায় দলটির নেতারা বলেন, আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না, তাদের ফেরা হবে জুলাই যোদ্ধাদের মৃত্যু পরোয়ানার শামিল। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের প্রতিনিধি তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল শেষ করে এনসিপির পদযাত্রা এখন ঢাকা বিভাগে। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের পথসভায় কেন্দ্রীয় নেতাদের সাথে অংশ নেন স্থানীয়রা। মুন্সিগঞ্জে পথসভায় অংশ নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 5 আগস্ট ফ্যাসিবাদের পতন হলেও লড়াই এখনো শেষ হয়ে যায়নি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। মানুষকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে এনসিপি নেতারা বলেন, দেখা হবে নতুন বাংলাদেশে। আমরা যে পথচলা শুরু করেছি, এই পথচলা সবচেয়ে বড় সিন্ডিকেটের বিরুদ্ধে।
পরে এনসিপির নেতারা অংশ নেন নারায়ণগঞ্জের পথসভায়। সেখানে তারা বলেন, কিছু পরিবার নারায়ণগঞ্জকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেককে গুম খুন জখম করেছে। দেশের মাটিতে আর আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বাংলাদেশে আওয়ামী লীগকে ফেরানোর জন্য ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসাপাতি ছিল, আপনাদের ব্যবসা ছিল, আপনারা একই সাথে ব্যবসা পরিচালনা করতেন, আপনাদের আত্মীয়তার সম্পর্ক ছিল, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। জুলাই মাস জুড়ে দেশের সকল জেলায় পথসভা করবে জুলাই অভ্যুত্থানে সম্মুখ যোদ্ধাদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে নতুন বাংলাদেশের রূপরেখা দিতে চায় দলটি। মিজান শাহজাহান, এটিএন বাংলা। জুলাই অভ্যুত্থানের স্বপ্ন পূরণে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই আগস্টে গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতীকী ম্যারাথনের আয়োজনে দেয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, জুলাই শহীদদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান তিনি। রাজধানীর শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়। এতে উপদেষ্টা আসিফ মাহমুদও অংশ নেন। তো আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা লড়াই করেছেন, তাদের তো কোনো প্রাতিষ্ঠানিক আসলে ওই ট্রেনিং ছিল না এই লড়াই করার বা অস্ত্রের বিরুদ্ধে, লেথাল ওয়েপনের বিরুদ্ধে দাঁড়ানোর, কিন্তু তারা দেশপ্রেমের জায়গা থেকে, কমিটমেন্টের জায়গা থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াইটা করেছেন। বাংলাদেশ গড়ার লড়াইটাও একটা ম্যারাথনের মতো, যত কষ্টই হোক এটা আমাদেরকে শেষ করতে হবে, যত সময় লাগুক আমাদেরকে। তো এই ম্যারাথনটা এটা স্প্রিন্ট না যে 1 বছরের মধ্যে বা অন্তর্বর্তীকালীন সরকারি জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিয়ে যাবে। এটা একটা লাইফ লং লড়াই এবং এই লড়াইটা করার জন্য আমরা কমিটেড আছি, আমি কমিটেড আছি এবং এই লড়াইয়ে সারা জীবন আপনাদেরকে পাশে। এনসিপি সমাবেশে হামলা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দলের ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। জাতীয় প্রেসক্লাবের সামনের সমাবেশ থেকে তারা বলেন, আওয়ামী লীগকে কোনোভাবেই পুনরুজ্জীবিত হতে দেওয়া হবে না। বক্তারা বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। এ সময় এনসিপির ওয়ার্ড পর্যায়ের নেতারা বলেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধাদের উপর হামলা চালানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তারা। মুজিববাদ মুজিববাদ, কথাই কথাই বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা। যে প্রশাসনের কাছে আমরা প্রশ্ন দিতে চাচ্ছি যে আমাদেরকে কবে আপনারা নিরাপত্তা দিবেন, কবে আপনাদের কাছ থেকে আমরা নিরাপদ বোধ করব। আমরা এখনো ট্রিগারে দাঁড়িয়ে আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেখানে বাধা আসবে সেখানেই আমরা লড়াই করব ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের অংশ হিসেবে প্রাইভেট ইউনিভার্সিটি রেসিডেন্স ডেতে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল এমপি থিয়েটারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জড়ো হন নগরবাসী। এ সময় মনোমুগ্ধকর ড্রোন শো উপভোগ করেন তারা। এতে জুলাই আন্দোলনের বিভিন্ন দিক যেমন তুলে ধরা হয়েছে, তেমনি পতিত আওয়ামী লীগ সরকারের ব্যঙ্গাত্মক বিভিন্ন বিষয় মনে করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে হিরোজ উইদাউট কেপস, প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই, ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ চলচ্চিত্র প্রদর্শিত হয়। স্বাধীনতা বিরোধীরাই এখন রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীতে মৌন মিছিলের আগে সমাবেশে তিনি বলেন, গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র চলছে, তা সফল হতে দেওয়া যাবে না। অন্যদিকে দলের আরেক নেতা মির্জা আব্বাস বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তাদের পরিণতি ভালো হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মৌন মিছিল কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দক্ষিণ বিএনপির মিছিল পূর্ব সমাবেশে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কাতারে নিয়ে একটি গোষ্ঠী বিএনপিকে নিশ্চিহ্ন করার কথা বলে পায়ে পাড়া দিয়ে ঝগড়ার চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপি জনগণের দল, বিএনপিকে সরিয়ে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য জুলাই ঐক্যে ফাটল না ধরানোর আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনের শহীদদের প্রতি সম্মান দেখান। তারা তো কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই। পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে। বিএনপি ঝগড়া করার দল নয়, বিএনপি একটি গণতন্ত্রকামী দল। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে, সেখানে যদি আমরা পাকে পড়ে যান তখন আমাদের কিছু করার থাকবে না। অন্যদিকে মহানগর উত্তর বিএনপির মিছিল পূর্ব সমাবেশে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, যারা পিআর পদ্ধতিতে ভোটার স্থানীয় নির্বাচনের কথা বলে তাদের হীন উদ্দেশ্য আছে। চলতি মাসে জুলাই সনদ না হলে তার দায় সরকারকেই নিতে হবে। যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টির মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা অনিশ্চিত করতে চায়, তারাই বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে। যারা হাত পাকা দিয়ে 16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি কোথাও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি দল, যে এই দলটি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে। এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে। মহানগর দক্ষিণ বিএনপির মৌন মিছিল নয়াপল্টন মালিবাগ মৌচাক হয়ে রামপুরা গিয়ে শেষ হয়। অন্যদিকে পল্লবী থেকে শুরু হয়ে রামপুরা গিয়ে শেষ হয় উত্তর বিএনপির মৌন মিছিল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। গোপালগঞ্জে সহিংসতার আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার দায় সংশ্লিষ্ট সংস্থাগুলো এড়াতে পারে না বলে মনে করেন সাবেক আইজিপি আশরাফুল হুদা। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশটা মবের মূল্যকে পরিণত হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বিদেশি বিনিয়োগ ব্যাহত হতে পারে। মিজান শাহজাহানের রিপোর্ট। ওইটা নিয়ে মানুষদেরকে হত্যা করে ৫-৬ জন মানুষকে পিটিয়ে হত্যা করে মব সন্ত্রাস নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় মুখোমুখি হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিতার্কিকরা। মিডফোর্ডে যেটা হয়েছে ওটা রাজনৈতিক অস্থিরতা। কেন হয়েছে আপনি জানেন? কারণ তারা মনে করেছিল তারা এই অস্থিরতা করে পার পেয়ে যাবে, তাদের কোনো বিচার হবে না। বিতর্কের মূল্যায়ন পর্বে ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ মব সন্ত্রাসকে সমাজের ক্যান্সার হিসেবে আখ্যায়িত করে বলেন, কাঙ্ক্ষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন না হলে সহিংসতা আরো বাড়তে পারে। এই গণতান্ত্রিক বাংলাদেশে একটি যে নতুন অধ্যায় সূচনা হয়েছে, আমরা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে যদি নির্বাচন দিতে না পারি এবং সে নির্বাচনে গণতান্ত্রিক সরকার যদি দেশে আসতে না পারে, তাহলে কিন্তু এই মব সন্ত্রাস প্রতিরোধ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেগ পেতে হবে। মব সন্ত্রাস বন্ধে সর্বপ্রথম দরকার রাজনৈতিক সদিচ্ছা। এ সময় সাবেক আইজিপি আশরাফুল হুদা বলেন, মব জুলাই চেতনার পরিপন্থী। সাবেক এই পুলিশ প্রধান বলেন, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডেও গোয়েন্দা ব্যর্থতা ছিল। এত বছর পরেও গোয়েন্দা সংস্থা শক্তিশালী না হয় ক্ষোভ জানান তিনি। আমাদের দেশে ইন্টেলিজেন্স ফেইলিয়ার এটা আবহমান কাল থেকে চলে আসছে। দুইটা প্রেসিডেন্ট মারা গেছে, জিয়াউর রহমান হত্যাকাণ্ড, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড, দুইটা প্রেসিডেন্ট মারা গেছে। আপনার 21শে আগস্ট গ্র্যান্ড হামলার ঘটনা যদি বলেন, এরকম যত বড় বড় ঘটনা হয়েছে সব জায়গায় ইন্টেলিজেন্স ফেইলিয়ার। গোপালগঞ্জের ঘটনাটা গোয়েন্দা সংস্থাগুলো টের পায়নি, এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে। দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন আমার নিজের কাছেই। মিটফোর্ডে সোহাগ হত্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন আশরাফুল হুদা। মবের মাধ্যমে নির্বাচন পেছাতে একটি অপশক্তি ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি। এ সময় গুজব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শহরের মাঝখানে ঘটনা, এটা তো উইদিন মিনিটস এটা পুলিশের নলেজে চলে যাবে এবং সঙ্গে সঙ্গে এর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এখানে যদি পুলিশের কোনো রকম গাফলতি থেকে থাকে, ইভেন মামলা রেকর্ড করার ব্যাপারে যদি হয়, তাহলে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব যাতে পুলিশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। গুজব কিন্তু আমাদের মব সন্ত্রাস সৃষ্টির প্রধান একটা কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখি কাট পেস্ট করে কথাগুলোকে এআই ব্যবহার করে নানাভাবে একজন ব্যক্তিকে ঘৃণার পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আমি বিটিআরসির কাছে অনুরোধ করব যাতে তারা এই ধরনের পরীক্ষা করে এ ধরনের ঘৃণামূলক
অথবা উদ্দেশ্যমূলক অথবা যেগুলি সঠিক নয় সে ধরনের তারা কন্টেন্টগুলি সরিয়ে ফেলবেন। বিতর্কে বিজয়ী হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ মহাসমাবেশ করবে জামায়াত ইসলামী। এতে সারা দেশ থেকে প্রায় 10 লাখ নেতাকর্মীর উপস্থিতি আশা করছেন দলটির কেন্দ্রীয় নেতারা। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর পুনরুজ্জীবিত জামায়াত এই সমাবেশের মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেওয়ার পাশাপাশি ঘোষণা দিতে পারে নতুন জোট গঠনের। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে বিগত ১.৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল জামায়াতের নেতাকর্মীদের ওপর দমন নিপীড়ন চালিয়ে কোণঠাসা করে রেখেছিল পতিত আওয়ামী লীগ সরকার। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর রাজনীতিতে আশার আলো দেখতে পান জামায়াতের নেতাকর্মীরা। এরই মধ্যে সারা দেশে নেতাকর্মীদের সংগঠিত ও ইসলামী আদর্শের চমকপ্রদ নানা বক্তব্য বিবৃতি দিয়ে অনেকের মনে জায়গা করে নিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ যে হুকুমটা আমাদেরকে দিয়েছেন এই হুকুমটা আমরা মানব। আমরা সেই কোরআনের জন্য লড়াই করছি। এটা শুধু আমাদের একার দায়িত্ব নয়, মানুষ হিসাবে আমাদের সকলের দায়িত্ব। দীর্ঘদিন পর বাধাহীন মুক্ত পরিবেশে ছোটখাটো আয়োজন করলেও এবার ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ ঘটানোর ঘোষণা দিয়েছে দলটি। আগামী শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 10 লাখ মানুষের সমাগম ঘটিয়ে নিজেদের সাংগঠনিক শক্তিমত্তার জানান দিতে চান দলটির কেন্দ্রীয় নেতারা। লক্ষ লক্ষ জনতার সামনে এই প্রোগ্রামকে কোনো থ্রেটের পর্যায়ে নিয়ে যেতে পারবে এটা আমরা কোনোভাবেই এদেশের মানুষও মনে করে না, এবং প্রশাসনের সাথেও আমাদের যোগাযোগ আছে, আমাদের নিজস্ব তথ্য বিভাগ আছে, প্রশাসনের সংস্থা যারা আছেন তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা হলেও ঢাকায় নিরাপত্তার ঝুঁকি নেই বলে মনে করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমরা আশা করছি যে আমাদের 19শে জুলাইয়ের সমাবেশটা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে গোটা ঢাকা মহানগরী জনগণের জনসমাবেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। জামায়াতের এই জাতীয় সমাবেশে অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামিক সংগঠনের নেতাকর্মীরাও। এই সমাবেশ থেকেই রাজনৈতিক জোটের নতুন সমীকরণের আভাস পেতে পারে দলটির আমিরের বক্তব্যে। জাতীয় সমাবেশে দেশপ্রেমিক সকল রাজনৈতিক শক্তি, ইসলামী শক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই জাতীয় সমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন। সমাবেশটি সফল করতে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে 20টি পয়েন্টে 6000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এই সমাবেশের সফলতা ও ইসলামী দলগুলোর সম্ভাব্য জোট গঠন দেশের রাজনীতিতে হতে পারে নতুন মেরুকরণ। রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন সে সমতা নেই। এজন্য আমরা লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিতকরণের দাবি আমরা এই সমাবেশ থেকে তুলব। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সমাবেশে আগামী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 7 দফা দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ স্থল পরিদর্শন শেষে তিনি একথা জানান। সমাবেশ সফল করতে রাজধানীবাসীর সহযোগিতা ও সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। জানান সারা দেশ থেকে সমাবেশে অংশ নিতে এরই মধ্যে লক্ষাধিক নেতাকর্মী ঢাকার পথে। সমাবেশ মঞ্চের সামনে 600-এরও বেশি নেতার বসার ব্যবস্থা সহ জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমাদের প্রিয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, যিনি জাতীয় ঐক্যের ডাক দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আমাদের মেসেজটা সরকার, প্রশাসন, দেশবাসীর কাছে, ইভেন ন্যাশনাল কনসেনসাস কমিশনের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই। নিশ্চয়ই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে ইনশাআল্লাহ, সেই চেষ্টা করব। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যালয় খুলতে সংস্থাটির সঙ্গে 3 বছর একটি সমঝোতা স্মারকে সই করেছে অন্তর্বর্তী সরকার। জেনেভায় জাতিসংঘ কার্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কবে এই চুক্তি হয়েছে সেটি উল্লেখ না করে এই সপ্তাহে সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব
আসাদ আলম সিয়াম এই সমঝোতা স্মারকে সই করেন। নানা আলোচনা সমালোচনার মধ্যে এই চুক্তি সই করেছে সরকার। জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বাংলাদেশে মানবাধিকারের সুপ্রচার ও সুরক্ষায় সহায়তা করবে বলে জানানো হয়েছে। জাতিসংঘের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর আগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কার্যালয়টি মানবাধিকার সংস্কারে বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে এবং গণবিক্ষোভ দমনের ঘটনায় তথ্য ও উদ্ধারমূলক তদন্ত চালাচ্ছে। ভলকার টুর্ক বলেন, এই সমঝোতা স্মারকে সই দেশে মানবাধিকারের প্রতিশ্রুতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। স্টারলিং ব্যবহারে বাংলাদেশের দক্ষতার প্রশংসা করেছেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন রেয়ার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। এ সময় বাংলাদেশের স্টারলিংকে কার্যকর ব্যবহারে সহায়তা করার জন্য বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন লরেন রেয়ার। তিনি বলেন, স্টারলিংক ১৫০টি দেশ এবং অঞ্চলে কাজ করে, কোথাও এতে দক্ষতা ও সিদ্ধান্তমূলক মনোভাব দেখা যায়নি। বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং নির্ভরযোগ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সাথে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে ডিজিটালাইজড ব্যবস্থা গড়ে তুলতে সরকারি পরিকল্পনা তুলে ধরেন তিনি। প্রতিপক্ষ দলের সমালোচনায় সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের শোভন ভাষা ব্যবহার করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানী মেরুলবাড্ডায় ৩৬ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ স্মরণে আয়োজিত গণসমাবেশে তিনি কথা বলেন। এ সময় বিপি নূর বলেন, গণঅভ্যুত্থানের বিভাজনের ফলে পতিত ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, যার আলামত গোপালগঞ্জে দেখা গেছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে দেশ পরাজিত হবে বলেও সতর্ক করেন সাবেক এই ছাত্রনেতা। একটা দলের প্রধান, সেই দলের নেতা কর্মীদের কাছে তিনি আবেগের নাম, তাকে নিয়ে যদি এই ধরনের কদর্যপূর্ণ ভাষায় সমালোচনা করি তাহলে কি আমাদের মধ্যে রাজনৈতিক সহাবস্থান থাকবে? তাই আমি সকল দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, রাজনৈতিক সমালোচনায় শোভন ভাষা ব্যবহার করুন। আজকে গোপালগঞ্জে এনসিপি আক্রান্ত হোক, সারা বাংলাদেশের যেখানে অন্য কোনো দলের লোকের আক্রান্ত হোক, আমরা যেভাবে অতীত মজলুমদের পাশে ছিলাম, আগামীর বাংলাদেশে আমরা যে কোনো দুর্বৃত্ত অপশক্তির বিরুদ্ধে দাঁড়াবো। কিছুদিন স্বস্তি দিলেও আবারও অস্থির নিত্যপণ্যের বাজার। ৫০ টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজি। কিছুটা দাম কমলেও এখনো ২০০ টাকার উপরে কাঁচামরিচ। মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে সব ধরনের চালের। মৌসুমে সাধারণ মানুষের নাগালের বাইরে রূপালী ইলিশ ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ টাকার উপরে। রাজধানী বাজার ঘুরে আরো জানাচ্ছেন তরিক ইসলাম। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাউরান বাজার, যেখানে থরে থরে সকল সবজি সাজানো থাকলেও দাম চড়া। ৫০ থেকে ৬০ টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজি। কাঁচামরিচ ২২০ টাকা কেজি, এটা তো অস্বাভাবিক। সবজিগুলোর দাম বেশি আর কি, সব মিলিয়ে এখন মানুষের নাভিশ্বাস অবস্থা। দোকানিরা বলছেন, বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি। ধুন্দুল আমরা ৫০ থেকে ৬০ টাকা বিক্রি করতেছি, করলা আছে ৬০ টাকা কেজি, বড়টা আমরা একটু কম বেচতেছি ৫০ টাকা, আর শসাটার দাম একটু বেশি, ওটা ১০০ টাকা থেকে শুরু করে ৯০ টাকার ভিতর আছে। স্বস্তি নেই চালের বাজারেও, যেখানে মিনিকেট ৭৮ থেকে ৮০ টাকা আর মোটা চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা দরে। ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই অস্থিতিশীল হয়ে উঠেছে চালের বাজার। মিল আড়ত খালি, ওখানে কোনো চাল দান নাই। এখন কনজুমার কয়েকটা কোম্পানি এরা সব সিন্ডিকেট করে বসে রয়েছে গুড়াউনজাত করে। দাম বাড়তি সব ধরনের মাছের। ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে কেজি ওজনের রুই, আর ১৮ থেকে ২০০০ টাকা দরে বিক্রি হচ্ছে ১ কেজি ওজনের ইলিশ, যা মধ্যবিত্তের নাগালের বাইরে বলে জানান ক্রেতা ও বিক্রেতারা। মধ্যবিত্ত মানুষ আমরা কি ২০০০, ২৫০০, ৩০০০ টাকা দিয়ে ইলিশ খাওয়া সম্ভব? এখন বাসাতে আবদার করছে ছেলে মেয়ে ইলিশ খাবে, আর নিতে আইছে দিয়ে আগুন বরাবর দাম। আমদানি কম হওয়ার কারণে দামটা বেশি, আনলে আরো কমে যেত মাছের দাম। তবে স্বাভাবিক রয়েছে মুরগি ও ডিমের বাজার। শুক্রবার ৩২০ টাকা দরে সোনালী ও ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। কিয়েভে রাশিয়ার সামরিক অভিযানের ৩ বছর পর ইউক্রেন সরকারের সবচেয়ে বড় পরিবর্তন এলো। দেশটিতে নতুন প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ৩৯ বছর বয়সী ইউলিয়া সিভিরিদেঙ্কো ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার পার্লামেন্টের অনুমোদনের পর সিভিলিদেঙ্কো এ পদে আসীন হলেন। তিনি ডেনিস শ্যামিহালের স্থলাভিষিক্ত হলেন। শ্যামিহাল 2020 সাল থেকে প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে সিভিলিদেঙ্কো উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সিভিলিদেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানো, সশস্ত্র বাহিনীর শক্তি বৃদ্ধি ও অর্থনীতিকে সহায়তা করার উপর গুরুত্ব দেবেন। এবারে জানিয়ে দেব খেলার খবর। শ্রীলঙ্কা বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করে টি-20 র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। পারভেজ হোসেন ইমন ব্যাটিংয়ে 12 ধাপ এগিয়ে এখন 85তম, বোলিংয়ে রিশাদ হোসেন 12 ধাপ এগিয়ে 17তম স্থানে পৌঁছেছেন। প্রথম ম্যাচে 38 রানের ক্যামিওতেই এই উন্নতি হয়েছে ইমনের। অন্যদিকে বোলিংয়ে 3 ম্যাচে লেগ স্পিনার রিশাদ হোসেন নিয়েছেন 4 উইকেট। এছাড়া মাত্র এক সপ্তাহের ব্যবধানে আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য আজ অনুশীলনে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঠে আসার কথা থাকলেও খেলোয়াড়দের বিশ্রাম দিতে বাতিল করা হয় পূর্ব নির্ধারিত সূচি। 20 জুলাই দিবারাত্রির প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এরপর 22 জুলাই দ্বিতীয় আর 24 জুলাই হবে তৃতীয় টি-20 ম্যাচটি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ জিতে দেশে ফেরে ফিল সিমন্সের দল। পাকিস্তানের বিপক্ষেও একই স্কোয়াড রেখেছে বিসিবি। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় 500 জনকে আসামি করে মামলা, 150-এরও বেশি গ্রেফতার। সকাল 6টা পর্যন্ত বহাল ছিল কারফিউ। সামনে আরেকটি লড়াই, এনসিপি নেতা কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদের। অভ্যুত্থানের স্বপ্ন পূরণে দেশবাসীর প্রতি আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ঢাকা সহ সারা দেশে বিএনপির মৌন মিছিল। গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র চলছে, অভিযোগ দলটির নেতাদের। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ জামায়াতে ইসলামের মহাসমাবেশ, নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রায় 10 লাখ নেতাকর্মীর সমাবেশ ঘটানোর আশা। এবং অবশেষে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস। 3 বছরের জন্য সমঝোতা চুক্তি, তবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।